দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। লেবাননে অবৈধ পথে বসবাসকারী বাংলাদেশিদের বৈধকরণ কার্যক্রম শুরু হচ্ছে সম্প্রতি। আর এই তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। জানান এই বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে লেবাননের শ্রমমন্ত্রী ও নিরাপত্তা প্রধানের সাথে। এমন বার্তা পেয়ে স্বাভাবিকভাবে আনন্দিত দেশটিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা। লেবানন থেকে আমাদের সহকর্মী বাবু সাহার পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে বসবাস প্রায় ৮০,০০০ বাংলাদেশির। বৈধ পথে দেশের সীমানা পেরোলেও দালাল ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতারণায় অনেকেই হয়ে পড়েছেন অনিয়মিত। প্রতারকদের খপ্পরে অনেকে আবার হারিয়েছেন পাসপোর্টও। এমন পরিস্থিতিতে বহু প্রবাসীকে হারাতে হয়েছে চাকরি। নতুন নিয়োগকারী পেলেও আইনি জটিলতা আর পাসপোর্ট না থাকায় পোহাতে হচ্ছে নানা ঝক্কি ঝামেলা। কোনো মতে আয়ের ব্যবস্থা হলেও বৈধ কাগজপত্র না থাকায় রেমিট্যান্স পাঠাতে বেছে নিতে হচ্ছে অবৈধ পথ। এখানে আমাদের বিভিন্ন সময় অসুস্থতার কারণে আমরা হসপিটালে আকামা শো করতে পারি না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ইন্স্যুরেন্স কাজ করে না। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস যে উদ্যোগটা নিছে সকলকে বৈধতা করে দেওয়ার জন্য, এক্ষেত্রে সকল প্রবাসী উপকৃত হবে। বৈধ হইতে পারি, মানে রেগুলারলি যাতে হইতে পারি, যদি তাহলে আমরা নিজেদের নামে বৈধভাবে বাংলাদেশে টাকা প্রেরণ করতে পারবো। আমি দেশে যেতে পারবো যদি আমার এই বৈধতা করে। মানে এতদিন পর আমি মনে করতেছি যে আমার খুব আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তবে এবার অবসান ঘটতে চলেছে এসব বিড়ম্বনার। অনিয়মিতদের বৈধকরণে ইতিবাচক সাড়া দিয়েছে দেশটির শ্রমমন্ত্রী ও নিরাপত্তা প্রধান। জানানো হয় দ্রুত গ্রহণ করা হবে কার্যকর পদক্ষেপ। আমাদের যেসব প্রবাসী ও ভাই বোনেরা যারা অনিয়মিত হয়ে পড়েছেন তাদেরকে নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা ইতিমধ্যে লেবানন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেছি এবং অতি সম্প্রতি আমাদেরকে লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের এই আবেদনকে তারা গ্রহণ করেছে। দূতাবাসের তথ্য মতে নারী পুরুষ মিলিয়ে দেশটিতে আছেন প্রায় ৩০,০০০ অনিয়মিত কর্মী। এসব কর্মীদের নিয়মিতকরণের মাধ্যমে দেশটিতে আরও সম্প্রসারিত হবে বাংলাদেশের শ্রমবাজার, বাড়বে রেমিটেন্স প্রবাহ, আরও সচল হবে দেশের অর্থনীতির চাকা। এমনটাই প্রত্যাশা বাংলাদেশিদের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সিলেটে অনুষ্ঠিত হলো মোবাইল সাংবাদিকতা ও ডিজিটাল স্টোরি টেলিং প্রশিক্ষণ কর্মশালা। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সার্বিক সহযোগিতায় ছিল সিলেট মিডিয়া ইনস্টিটিউট। প্রশিক্ষণ প্রদান করেন সিলেট বিভাগের গণমাধ্যম কর্মীরা। দিনব্যাপী এই আয়োজনে মোবাইল ডিভাইস ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরির কলাকৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি দেখানো হয় ডিজিটাল কন্টেন্ট নির্মাণের বিভিন্ন কলাকৌশলও। এ সময় মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন প্রশিক্ষকরা। সবশেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রশিক্ষকরা। সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাদিকুর রহমান সাকির পরিচালনায় এতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাহেদ আহমেদ মুসা, চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সহ শতাধিক অংশগ্রহণকারী ও অতিথিরা। তরুণ যুবকদের এই মোবাইল প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে তাদেরকে সহায়তা করা এবং বেকার যুবকদের যে কর্মসংস্থানে সহায়তা করাই আমাদের মূল এই লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করে সফলতা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি নুরুল ইসলাম ও আনোয়ার হোসেন। শূন্য থেকে শুরু করে হয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেশটিতে বর্তমানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তারা। এসব প্রতিষ্ঠানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেক বাংলাদেশি। সম্প্রতি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান সুকরান ইলেকট্রনিক্সের ২ বছর পূর্তি উপলক্ষে করা হয় বিশাল আয়োজন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো প্রতিবেদন। বাংলাদেশিরা কাজের খোঁজে প্রবাসে যাওয়া শুরু করলেও এখন বদলে গেছে সে চিত্র। বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি এখন ব্যবসায় উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত। তেমনই ২ সফল প্রবাসী নুরুল ইসলাম ও আনোয়ার হোসেন কাজের খোঁজে ২০১৫ সালে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে। বর্তমানে দেশটির ২ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই ২ ব্যক্তি নিজেরা সফল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অর্ধশত প্রবাসী বাংলাদেশির।
প্রথমে 7 বছর জব করছিলাম, এরপরে বিজনেস আসছি। আলহামদুলিল্লাহ এখন মোবাইলের দোকান থেকে শুরু করে আমার ইনশাআল্লাহ 5-6টা দোকানে আছে। দুবাইতে যারা বাংলাদেশি ভাই আছে এরা যদি সৎভাবে ব্যবসা করে উপরে যাওয়া কোনো ব্যাপার না। তো আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক প্রাণপ্রিয় কলেজের বন্ধু আমাদের সাথে। তো আমরা এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ শুকরান অনেক কষ্টের বিনিময়ে আমরা করছি ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক সাফল্যে আলহামদুলিল্লাহ এখানে আমরা প্রায় 20-25 জন কর্মচারী এখানে ব্যবহার করতেছি। আমাদের 2টা ব্যবসা, পাশাপাশি আরো ছোটখাটো ব্যবসা আছে ইনশাআল্লাহ। সামান্য পুঁজি নিয়ে ছোট আকারে ব্যবসা শুরু করেছিলেন অনলাইনে। এখন মোবাইল ফোনের দোকান, সুপারমার্কেট, রেস্তোরাঁ সহ একাধিক প্রতিষ্ঠানের মালিক। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান শুকরান ইলেকট্রনিক্সের পণ্য এখন পৌঁছে যাচ্ছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশে। বাংলাদেশি ভাই হিসাবে একজন প্রতিষ্ঠান দিয়েছে এবং এই প্রতিষ্ঠানটা বর্তমানে দুবাইয়ের একটা ভালো একটা প্রতিষ্ঠান, যেখানে ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় এই জুটি। শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত ভিডিও করেই নুরুল ইসলাম তাজু ফেসবুক, ইউটিউব, টিকটকে বনে গেছেন স্টার। পার্টনার আনোয়ার হোসেনও চাচা মিয়া নামে বেশ জনপ্রিয় অনলাইনে। সম্প্রতি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে করা হয় বিশাল আয়োজন, যাতে অংশগ্রহণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরা। বাঙালি হিসেবে তারা বিভিন্ন কান্ট্রিতে তাদের প্রোডাক্ট দিচ্ছে। এতগুলো দোকান থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের, কিন্তু বাংলাদেশের একজন প্রতিষ্ঠানে অন্য দেশের কাস্টমাররা এসে যে ফিডব্যাকটা নেই, খুবই ভালো লাগে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ষসেরা সেলসম্যানকে দেওয়া হয় ক্রেস্ট। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল, আশিস কুমার, মোহাম্মদ সেলিম সহ ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ওমানে যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের সংগঠন বাঞ্ছারামপুর কমিউনিটি ওমান। এ উপলক্ষে রাজধানীর মাস্কাটের উপশহর বারকায় অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। ঘোষণা করা হয় 5 সদস্যের আংশিক কমিটি। সভাপতি হিসেবে মোহাম্মদ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জহিরুল ইসলাম জীবন। আয়োজকরা জানান, উপজেলার বেকারত্ব লাঘবের পাশাপাশি যে কোনো সংকট নিরসনে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদেশের মাটিতে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইকবাল কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। জহিরুল ইসলাম জীবনের সভাপতিত্বে আবু সাইদ সরকার নাইমের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ, রাকিব উদ্দিন, শাহ আলম, আনোয়ার শিকদার, কবির হোসেন, নবী মোস্তফা সহ অন্যান্যরা। আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক বাংলাদেশকে সার্বিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী A.H. মাহমুদ আলী। তিনি জানান, উন্নত বাংলাদেশের জন্য আর্থিক খাতের সংস্কার প্রয়োজন। বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেছেন, মুদ্রা বিনিময় সুদের হার ও মুদ্রানীতির সংস্কার প্রয়োজন। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি। বৈদেশিক মুদ্রার মজুদ ঠিক রাখা, মূল্যস্ফীতি কমানো ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার ক্ষেত্রে ভুগছে সরকার। এ অবস্থায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রীর সঙ্গে। বৈঠকে আর্থিক খাতে বিশ্বব্যাংকের সহায়তা ও সংস্কার নিয়ে আলোচনা হয়। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মুদ্রা বিনিময় ও সুদের হার, মুদ্রানীতি সংস্কারের পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয় দাতা সংস্থাটি। আবাসিক প্রতিনিধি জানান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 5,200 কোটি মার্কিন ডলার সহায়তা দেয়া হয়েছে। আরও 1,600 কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও আছে বিশ্বব্যাংকের। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবার বিশ্বব্যাংক। কিভাবে আর্থিক খাতে সংস্কার করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি, সুদের হার ও ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলেছি। পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছি। but also about reforms. Reforms are critically important. আর্থিক খাতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তার বিষয়ে আশাবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন খাতে সংস্কার প্রয়োজন। সংস্কার তো দরকার অবশ্যই, আর বলেছে তারা রেডি টু হেল্প। ওইটা হলো মেইন। অ্যাটিটিউডটা খুব ভালো, ব্রড একটা রিলেশনশিপ আমাদের খুব ওয়ার্ম, এটা কন্টিনিউ করছে, তারা হেল্প করবে। একই দিনে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এডিবির আবাসিক প্রতিনিধি। বাংলাদেশের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সহায়তার আশ্বাস দিয়েছে দাতা সংস্থাটি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে দ্রুতই ডিজিটাল চ্যানেলে পেমেন্ট চালু হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ভারত একসাথে কাজ করবে বলেও জানান তিনি। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। দুপুরে মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকে বসেন আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, শিগগিরই বাংলাদেশের টাকা পে ও ভারতের রুপি পে এর মধ্যে ডিজিটাল চ্যানেলে পেমেন্ট শুরু হবে। এতে হুন্ডি ও অর্থ পাচার বন্ধ হবে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। এদিকে সরকারকে স্বাগত জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে দুই দেশের জনগণ উপকৃত হয়েছে। দুই দেশের মানুষের অংশগ্রহণে তরুণদের কিভাবে আরও প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রণয় ভার্মা। আমাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভারতের যে সহযোগিতা পেয়েছি, অংশীদারিত্বের মাধ্যমে আমরা দুই দেশ একসাথে এগিয়ে যাচ্ছি। আমাদের একই লক্ষ্য যে বাংলাদেশ এবং ভারত, আমরা দুটি দেশের জনসাধারণকে আমরা উন্নত সমৃদ্ধ অর্থনীতি উপহার দিতে চাই। 12 high-tech park project, which is a very large ambitious project for creating IT infrastructure, for spurring innovation, skilling, and also developing a modern ecosystem for IT development in Bangladesh. ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত 4টি ফ্লাইট অবতরণ করতে পারেনি আজ। বুধবার গতিপথ পাল্টে বিমানগুলো ভারতের হায়দ্রাবাদ ও কলকাতায় নামে। তাছাড়া বৈরী আবহাওয়ার কারণে অন্তত 10টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফ্লাইটগুলো সরানো হয়। ঘন কুয়াশার কারণে কিছু বিমান দেশের বাইরে অবতরণ করলেও আবহাওয়ার উন্নতি হওয়ার পর ফ্লাইটগুলো দেশে ফেরত আনা হয়। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিয়ে সেগুলো নিরাপদে অবতরণও করে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, দিনের বাকি সময় স্বাভাবিকভাবেই বাকি ফ্লাইট ওঠানামা করে। কক্সবাজারের বিভিন্ন এলাকায় তেলের পাম্পগুলোতে অভিযান চালিয়েছে প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় পাম্পের রেজিস্ট্রেশন খাতা চেক করে ফুয়েল উত্তোলন, বিক্রি এবং মজুদ চেক করা হয়েছে। পাশাপাশি ফুয়েল বিক্রি ও ক্রেতার কাগজপত্রও চেক করে দেখা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, সীমান্ত দেশ মিয়ানমারে হঠাৎ অকটেনের চাহিদা বেড়েছে। কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে চোরাই হওয়া ব্যারেল জ্বালানি অকটেন পাচার করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। পাচার রুখতে নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখবে প্রশাসন। সিদ্ধান্ত এরকম আমাদের আছে, কেউ লাইসেন্স ছাড়া ফুয়েল বিক্রি করতে পারবে না, এবং কারা ফুয়েল যারা বিক্রি করছে পাম্প সহ বার্ডসগুলো যারা আছে, যারা লাইসেন্সধারী যারা আছে, তাদের সব রেজিস্টার আমরা চেক করছি। দর্শকেরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশে এতক্ষণ আয়োজন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।